আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ধামাকা মেগা ম্যারাথন বাংলা লাইভ ক্লাসে। তোমাদের সাথে রয়েছি, তোমরা দেখতেছো সুফিয়া কামালের সাথে আমি। এবং আজকে সুফিয়া কামালের এই যেটা কবিতা আছে সেটাকে আমরা একদম বিশ্লেষণ করবো সেরা করে। তো তোমরা যারা এখনো ক্লাসে জয়েন হও নাই সবাইকে আমি একটু করে সময় দিচ্ছি, সবাই একটু জয়েন হয়ে যাও, তারপর আমরা ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, আমরা একটু জয়েন হয়ে যাই সবাই তাড়াতাড়ি। আমি একটু করে শেয়ার করে দিই, তোমরা তখন একটু করে শেয়ার করে দাও ভাইয়ারা। ওকে ওকে ওকে, আমি একটু করে শেয়ার করে দিয়ে দাও। ওকে ডান, আমি আমার গ্রুপে শেয়ার করেছি এবং আমার আইডিতেও শেয়ার করেছি। এবং আজকে এই যে আমাদের যে ক্লাসটা করব সেটা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমরা পরিচয় অপরিচিতা খুব দামাকা ক্লাস হয়েছে, তোমরা সবাই যথেষ্ট অধীর আগ্রহে অপেক্ষা করেছো। এবং এখন যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আরও সেম রোমান্টিক। এই যে আমাদের তাহারেই পড়ো মনে, এখান থেকে একটা এমসিকিউ বা সিকিউ আসার, এমসিকিউ তো অনেকে আসবে। এবং অপরিচিত গল্পে কিন্তু আমরা এমসিকিউ আনসার করি নাই। এবং আজকে এই ক্লাসে আমরা অপরিচিত গল্পের, অর্থাৎ এই ক্লাস শেষ হওয়ার পর অপরিচিকার কিছু আমরা এমসিকিউ আলোচনা করবো, কেমন? তো আসলে আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। ওকে, তাহলে আমাদের এবার দেখো, তোমরা দেখতে পাচ্ছ 1911, 1999। আমি কিন্তু সত্যিকারে 1999 সালের নভেম্বরের 15 তারিখ জন্মগ্রহণ করি এবং 1911 সালে জন্মগ্রহণ করি। অর্থাৎ সুফিয়া কামালের যখন শেষ আমার তখন শুরু, বুঝতে পেরেছি? সুফিয়া কামাল কিন্তু 1999 সালে মৃত্যুবরণ করেন এবং আমার তখন শুরু। যাক, আমরা আর কথা বাড়াবো না। ওকে, সবাই একটু করে শেয়ার করে দাও। ভাইয়া তাকেই মনে পড়ে, তোমরা আমাকেই মনে করো, একটু করে সবাই শেয়ার করে দাও। এবং সবাই নিজ ওয়াল একবার করে শেয়ার করো, ভাই প্লিজ 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 প্লিজ। এবং এটা খুব দামাকা ক্লাস হতে যাচ্ছে, জানি তোমরা এটা অনেকবার পড়েছো, তবে আমার মতো করে যারা আমার কাছ থেকে পড়েছো তারাই পড়েছো, কিন্তু বাকিরাও পড়ে নাই। যারা পড়েছো তাদেরকে শেষবারের মতো আমি আবারও বলবো, তোমরা আরেকটু করে শেয়ার করো। কে রাখবা? আমি আবারও একটা কথা বলি, যেটা বারবারে বলে আসছিলাম, বহু শক্তিমান হাল ছেড়ে দে, হার মানে বহু দ্রুতগামী। জীবন যুদ্ধে তারাই জয়ী যারাই বলে জিতবো আমি। তবে জিতবো আমি বললেই যে জেতা হয় না, জিতার জন্য প্রয়োজন ছোট ছোট পদক্ষেপ। এই যে প্রত্যেকটা ক্লাস যে তুমি করতেছো, এই ক্লাস সম্পর্কে, এই ক্লাসের এই টপিকের প্রত্যেকটার বিষয়ে তোমার উপর অভিজ্ঞ হয়ে যাবা। তো সেই জন্য তোমাদের একটু করে রাখতে হবে। ওকে 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 ওকে, আমাদের কিন্তু মিল হয়ে যাচ্ছে। এবং আমাকে কিন্তু একটু কালো কালো দেখতেছো, তোমাদের টেনশনে কিন্তু আমি কালো হয়ে যাচ্ছি। আমার এসএসসি 25-এর বাচ্চারা কি করবে, ওরা কোথায় যাবে? কারণ ওরাই হচ্ছে একমাত্র যেটা সব জায়গায় গিয়ে তোমাদের কি হয়ে যাচ্ছে, জামালা হয়ে যাচ্ছে। এসএসসিতে বলো, জেএসসিতে বলো, করোনা বলো, এই বলো সেই বলো, এখন সামনে আবারও এরকম হয়ে যাচ্ছে। তো সেই জন্য তোমাদের জন্য আসলে আমি এমন হয়ে যাচ্ছি। যাক, আমরা কথা বাড়াবো না, সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। কতজন হয়েছে আমাকে একটু বলো, কারণ আমার মোবাইলে আপাতত দেখা যাচ্ছে না সেটা। তো আমি তোমাদেরকে একটু করে, তোমরা আমাকে একটু করে কয়জন হয়েছে সেটা জানাই ফেললে হয়ে যাচ্ছে। আমরা তারপর ক্লাস জানাইতে হবে না ভাই, আমি দেখতেছি, আমি আরেক মোবাইলে দেখতেছি তোমাদের জন্য। ওকে 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 ওকে, আচ্ছা, আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে 195 জন, 96 জন, 98, 200 জন। আরেকটু করে জয়েন হয়ে যাক, আরেকটু। ওকে, ডান। ধন্যবাদ তোহা। এবারে সবার নাম নিব। মাহমুদ, অবিনাথ, আরেকটা কি, তৌহিদ, রাদিহা, স্নিগ্ধা। ওকে, দেখো, সুফিয়া কামাল 1911 থেকে 1999, কবি পরিচিতি, অপরিচিত গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি পরিণয় পর্ব, কেমন? তো সবাই একটু করে শেয়ার করে দাও। আমি আর একটু করে শেয়ার করি, আমি কিন্তু একটা গ্রুপ এখনো শেয়ার করি না, এটা একটু শেয়ার করে দিই, তারপরে হচ্ছে ক্লাসে যাচ্ছি, কেমন? ওকে ওকে ওকে, শেয়ার করে দিচ্ছি, শেয়ার ডান। ওকে ডান। ওকে ভাইয়া, তোমাদের অনেক সময় নষ্ট করেছি, এবার আসো। অপরিচিতা লিখেছেন সুফিয়া কামাল। এই এটা মানে সরি, সম্মান দিয়ে বলতেছি, উনি কিন্তু আরও একটা বিয়ে করেন, তাই এত সুন্দর করে কবিতা লেখার আসলে প্রয়োজন ছিল না। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, 215 রয়েছে। তাহারে পড়ো মনে, একদম দেখো, দেখলে আর ভুলবা না, এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ, যেটা সাজের মায়া, সেখান থেকে তাহারে পড়ো মনে কবিতাটি নেওয়া হয়। তাহারে পড়ো মনে কবিতাটি কি নেওয়া হয়? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাঙ্কস। দেখো, এবার দেখো সুফিয়া কামালের জীবনী পর্ব আমরা, কারণ হচ্ছে সুফিয়া কামালের যে তার কোনো রচনা নাই, আমরা এটাতেই পড়ে ফেলতে পারছি, একদম সংক্ষিপ্ত আকারে পর্ব। দেখো, 1911 সালে 20 জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। এখন ভাই আমরা এটা কেন রাখবো? এটা থেকে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য দুইটা প্রশ্ন শিখে রাখো, জিকে এবং বাংলা একসাথে। 1911 সালে যদি সুফিয়া কামাল জন্মগ্রহণ করে না, 1911 সালে যারা আর্টিস্ট আছে তোমরা জানো, বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গ কি হয়? রদ হয়। এবং 1911 সালে যারা সায়েন্স স্টুডেন্ট তোমরা জানো, রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কৃত
আবিষ্কৃত হয়। বঙ্গভঙ্গের অর্থ কি? ওই যে বঙ্গভঙ্গ যখন 1905 সালে, আবার পর বঙ্গকে যে জোড়া লাগাই দেয় লর্ড হার্ডিঞ্জ, লর্ড কার্জন, তোমরা জানো। তাহলে আমরা 1911 সাল দিয়ে 3টা জিনিস শিখলাম। সুফিয়া কামাল জন্মগ্রহণ করে, বঙ্গভঙ্গ রদ হয় এবং রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কৃত হয়। প্রত্যেকটার জন্য একটা একটা বলে দিলাম, সায়েন্স, কমার্স, আর্টস। কমার্সের জন্য যদি কিছু পাচ্ছি না, ওকে ভাইয়া, দোয়া দোয়া দোয়া, তোমাদের সবার জন্য দোয়া। তাহলে দেখো এখন পৈতৃক নিবাস কুমিল্লা, এটা গুরুত্বপূর্ণ। টিচারদের জন্য খুবই প্রচন্দনীয় প্রশ্ন হচ্ছে পৈতৃক নিবাস, কারণ কবিরা এক জায়গায় জন্মগ্রহণ করে, পৈতৃক নিবাস অন্য জায়গায়, বেশিরভাগ কবি, সেজন্য পৈতৃক নিবাস, পিতৃপদত্ত নাম, এগুলো প্রচন্দনীয় প্রশ্ন। যেমন তোমাদের প্রশ্ন করি, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপদত্ত নাম কি বলো ভাইয়া? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপদত্ত নাম কি বলো? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপদত্ত নাম কি বলো? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপদত্ত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। গুড, এটা কিন্তু বিশেষ পরীক্ষার প্রশ্ন। ওকে ওকে ওকে, এদিকে আসো। গুড। 1918 সালে তার বাবা যেহেতু কোনো একটা কারণে নিরুদ্দেশ হয়ে যায়, যেহেতু মার মেয়ে মিলে মামার বাড়িতে চলে আসে। একটু খেয়াল করো, স্পিডে পড়াচ্ছি আমরা দ্রুত। এবং ওই বছরই লোকের সাথে দেখা হয়। 1922 সালে তার মামাতো ভাই নেহাল হোসেনের জন্য বউ দেখতেছে। কি দেখতেছে? ও সরি, বউ তো দেখেন, আসলে পাত্রী দেখে। কেমন রে, আর তোমার বউকে আমাকে দিবা বা আমার বউকে তোমাকে দিয়ে ফেলবো, বা কেউ কি কাউকে এরকম বউ দেয়? বউ দেখতেছেন আসলে কি দেখছে? হ্যাঁ, ওই যে কমপ্লেন হয়েছে ভাইয়া, কোন সমস্যা? আচ্ছা যাক, এবার দেখো কোথায় ছিলাম। হ্যাঁ, 1918 সালে বাবার বাড়ি থেকে মামার বাড়ি চলে আসেন, রোকেয়ার সাথে দেখা হয়। 1922 সালে মামাতো ভাইয়ের জন্য, অর্থাৎ নেহাল হোসেনের জন্য বউ দেখতেছে। তো আমাদের চিটাগাংয়ের ভাষায় একটা কথা আছে, তোমরা যারা চিটাগাংয়ে আছে তারা জানো, হয়তো গড়ের টনি গড় লাগাই দাও, মানে হচ্ছে গড়ের যেটা ফিলার সেটাকে গড়ের মধ্যে দিতে হবে। মানে তার ফুফাতো বোন ওই যে সুফিয়াকে নেহাল হোসেন বিয়ে করে। নেহাল হোসেন হচ্ছে তার মামাতো ভাই। কত সালে? 1922 সালে। এবং 1922 সাল থেকে আমরা আরেকটা জিনিস শিখি, আমাদের বিদ্রোহী কবিতার শতবর্ষ। বিদ্রোহী কবিতার কি শতবর্ষ? অগ্নিবীণা কাব্যগ্রন্থ কি আমার বিদ্রোহী কবিতা। ওকে, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, মাশাআল্লাহ। তারপর দেখো ভাইয়া কোথায় ছিলাম। হ্যাঁ, 1932 সালে নেহাল হোসেন মৃত্যুবরণ করেন। এই যে দেখো, এই যে মামাতো ভাই নেহাল হোসেন কিন্তু তাকে কবি বানিয়েছে, কাব্য সাধারণ অনুপ্রেরণা জুগিয়েছে, তাকে অনেক সাহায্য করেছে, অনেক সহযোগিতা করেছে কবিতা লেখার জন্য, কবি হওয়ার জন্য। যে সে কে আমাদের, হ্যাঁ, তোমরা আর একটু করে শেয়ার করে আমরা 300-400 পার হয়ে যাবে ভাইয়া, প্লিজ 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 প্লিজ, একটু অনুরোধ। তারপর দেখো তোমরা কত কিছুই শেয়ার দাও ভাইয়া, এডুকেশনাল কিছু হলে কিন্তু আমরা শেয়ার দিতে চাই না। এই যে আমাদের নিচু মন মানসিকতা, আমাদের দেশের জুতা বিক্রি হয় কোথায়? জুতা বিক্রি হয় শোরুমে, এসি রুমে, কিন্তু বই বিক্রি হয় ফুটপাতে। এই যে আমাদের শিক্ষার মানটা আসলে কমে যাচ্ছে এখানে। আমরা এখন যে একটা রোমান্টিক কিছু দেখি না, সবাই শেয়ার করবো, কিন্তু পড়ালেখার বিষয়ে আমরা শেয়ার করতে পারি না। আমার বলে কেন পড়ালেখার জিনিস থাকবে, আমার বলে থাকবে হাসির জিনিস, এই জিনিস। এটাই হচ্ছে আমাদের মন মানসিকতা এরকম। বুঝতে পেরেছি ভাই? ক্লাস চলাকালীন তুমি রাখো, পরে ডিলেট করে দিও, আমার কিছু আসবে যাবে না, কেমন? ওকে। তো 1932 সালে তিনি মৃত্যুবরণ করেন, 10 বছর দাম্পত্য জীবনে। যিনি হচ্ছে এত কষ্ট করেছে তাকে কবি বানানোর জন্য, তিনি মারা যান। এখন থেকে খুবই ভেঙে পড়ে, এবং সেই বছরে হয়তো তাহারে পরমর কবিতা লিখে নেহাল হোসেনকে। এবং 1935 সালে এই কবিতাটা মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। এখন কার্তিক সংখ্যা প্রকাশিত হয়। প্রশ্নটা যখন একটু ঘুরিয়ে বলবে তুমি পারবে না, দেখি বলো তো ভাইয়া, তাহারে পরমর কবিতাটি কত বঙ্গাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়? বলো তো কত বঙ্গাব্দে বলো। মাশাআল্লাহ, 300+ হয়েছে। ধন্যবাদ তোমাদেরকে, অনেক ধন্যবাদ। বলো, মাসিক মোহাম্মদী পত্রিকায় কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? কেউ পারবে না। কারণ হচ্ছে ভাইয়া কেমন হয়েছে জানো? কারণ হচ্ছে আমরা সবাই ওই যে 1935টা দেখে যাই, এবং 1935 এটা অপশনে থাকে, আমরা 1935 দাগা দিয়ে চলে আসি। এখানে বঙ্গাব্দ বলেছে, বঙ্গাব্দ মানে বাংলা। তো এখন আমরা ভাইয়া পড়েছি ইংরেজি, আমরা বাংলা কেমনে লিখবো? ভাইয়া একটু জিনিস খেয়াল করে দেখবা, এই যে ইংলিশ থেকে বাংলা বের করার একদম নিনজা টেকনিক হচ্ছে 593 বিয়োগ করবো এপ্রিলের পরের মাসগুলোতে। তো আমরা 1935 থেকে 593 বিয়োগ করি, তাহলে আমাদের বাংলা সন কিন্তু চলে আসছে। কেমন? 1935 না ভাই, অনেকে বল দিয়েছে। হ্যাঁ, মাইন্ডসেট আপ হয় বলে, দেখছো? ভারত শাসন আইন 1935। আর বাবা দেখছো, নাসিরউদ্দিন পলাশ এরকম স্টুডেন্ট আমাদের ঘরে ঘরে দরকার হোক। এ হচ্ছে স্কুলের আশেপাশে বড় হয়েছে, বুঝছো? ভারত শাসন আইন এভাবে রিলেট করে পড়বা, কেমন? স্মার্ট স্টাডি বলা হয়। যাক, তারপর 1939 সালে কিন্তু দেখো তার জন্য কবিতা লিখলেও 1939 সালে সে আরেকটাকে বিয়ে করে হলে, যার নাম হচ্ছে কামাল হোসেন। কি হোসেন? কামাল হোসেনকে বিয়ে করে। শুধু বিয়ে করে না, তার নাম অনুসারে নামও পরিবর্তন করে ফেলে, কামাল। চিন্তা করে দেখছো, মানে মেয়েরা এরকম, কিন্তু ছেলেরা এরকম না। আবার সব মেয়ে কিন্তু এরকমও না, কেমন ভাইয়া? দেখো ওকে 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 ভাইয়া। এবার দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সুফিয়া কামালকে বলা হয় জননী সাহসিকা, কারণ তিনি মুক্তিযুদ্ধে যে অবদান বা আত্মত্যাগ করেছে সেটার জন্য তাকে বলা হয় জননী সাহসিকা। এবং বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি বলা হয় সুফিয়া কামালকে।
মহিলা সংগ্রাম প্রতিষ্ঠা করেন কে? সুফিয়া কামাল। কত সালে? 1969 সালে, যখন গণ অভ্যুত্থান চলেছিল। 1969 সাল দিয়ে আমাদের একটা কবিতা আছে, কবিতাটা কে লিখেছে সেটা কমেন্ট করো তোমরা। তার সম্পাদিত পত্রিকা, প্রত্যেকটা কবির সম্পাদিত পত্রিকা গুরুত্বপূর্ণ, সেজন্য আমাদের সুফিয়া কামাল হচ্ছে একমাত্র নারী কবি আমাদের, সেজন্য উনি কবিতাটা যে পত্রিকাটা সম্পাদক তার নাম হচ্ছে বেগম পত্রিকা। তিনি রবীন্দ্র কাব্যধারা অন্যতম গীতিকবি ছিলেন। কোন কবি? এটা মনে রাখতে পারবা। তার প্রথম প্রকাশিত কবিতা প্রকাশিত হয়, এটাও তেমন দরকার না, তারপরেও মনে রাখবি বাসন্তী পত্রিকা, বাসন্তী কবিতা সওগাত পত্রিকায়। কাব্যগ্রন্থগুলো মায়াজাল, মনোজীবন, অভিযাত্রিক, উদাত্ত পৃথিবী, তারপর কেয়ার কাটা আছে, তারপর হচ্ছে কি মায়া কাজল বলছিলাম না, মায়া কাজল, মনোবীজ, অভিযাতে 71-এর দিনগুলি। তার পুরস্কারগুলো আমরা একটু দেখি। বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, 2100 পদক, যেগুলো আমাদের বাংলাদেশের পুরস্কার, রোকেয়া পদক, স্বাধীনতা পুরস্কার, সংগ্রামী নারী, সেজন্য নাকি বলা যে ওই যে জননী সাহসিকা, সংগ্রামী নারী পুরস্কার। কেমন? এগুলো মাথায় থাকবে। এই স্লাইডটা তোমাদেরকে গ্রুপে দেওয়া হবে, যারা গ্রুপে জয়েন নাই আমাদের লিঙ্ক দেওয়া আছে উপরে, তোমরা একটু জয়েন হয়ে যাবে। কেমন? এই যে আমাদের জান্নাত বলছে শামসুর রহমান বুল বলেছ, নিহাটি কি বলেছে? শামসুর রহমান। ভাইয়া কে রাখবা? রাহমান, নট রহমান, রাহমান। শামসুর রহমানকে কি কবি বলা হয়? আচ্ছা, এরপর দেখো। ওকে 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 তাহলে আমরা এরপর দেখবো আত্মজীবনী। এই কাল আমাদের কাল, এটা হচ্ছে তারা 71-এর ডায়েরি কে রাখবা? 71-এর ডায়েরি কার লেখা? কে রাখবা? পরীক্ষা আসে 71-এর ডায়েরি কার লেখা? 71-এর ডায়েরি, আবার 71-এর দিনগুলো, 71-এর দিনগুলো সুফিয়া কামাল, 71-এর ডায়েরি সুফিয়া কামাল। মনে থাকবে 71-এর ডায়েরি, 71-এর দিনগুলি। গুড গুড গুড। ওকে, তোমরা কিন্তু খুবই মনোযোগী, এইভাবে মনোযোগ ধরে রাখো, ইনশাআল্লাহ তোমাদের অবশ্যই সফলতা আসবে আসবে আসবে। আমার কথা বিশ্বাস করো, তুমি নিজেকে নিজে বিশ্বাস করো, দেখবা তুমি নিজেও কল্পনা করতে পারবে না যে তুমি কি করেছো। যে বোর্ড ফার্স্ট হয় সেও তোমার মতো একজন মেয়ে, তোমার মতো একজন ছেলে, তারও যেমন দুটো হাত, তোমারও দুটো হাত, তারও যেমন দুটো চোখ, তোমারও দুটো চোখ। সে মনোযোগ দিয়ে পড়ালেখা করে, তুমি করো না। কিন্তু আমাদের স্টুডেন্টগুলো কিন্তু আজকে পড়ালেখা করতেছে অনেক মনোযোগ দিয়ে। এই মনোযোগ যদি তুমি পরীক্ষার শেষ অবধি ধরে রাখতে পারো, তাহলে দেখবো তোমাকে কেউ টাকা দিতে পারবে না। কেমন? তো তোমাদের ভার্সিটি বলো, অ্যাডমিশনে বলো, বিভিন্ন চাকরি পরীক্ষা বলো, সব জায়গায় বাংলায় ঘুরে ফিরে কিন্তু এগুলোই আসে ভাইয়া। কেমন? সোভিয়েতের দিনগুলো আছে, দিনগুলো। আর শিশু দোষ গ্রন্থ, ইতল বিতল, এগুলো তেমন দরকার নাই। আর তাহারে পড়া মানে যেটা গুরুত্বপূর্ণ, উৎস গ্রন্থ। উৎস গ্রন্থ মানে কোথা থেকে সংকলন করা হয় এবং কোন ছন্দ। এটা সংকলন করা হয় সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে। কোথায় থেকে? সাজের মায়া, হ্যাঁ গোট নেহা, নাগরিক কবি, ডাকনাম বাচ্চু, সার্বক্ষণিক কবি বলা হয়। ছদ্মনাম হচ্ছে মজলুম আদিব। এভাবে ছদ্মনাম, ডাকনাম এগুলো শিখে ফেলবা সবসময়। ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। পত্রিকা, মাসিক মাহমুদী পত্রিকা 1935 সালে কার্তিক সংখ্যা, এবং 1935 সালে ভারত শাসন আইন 501 বলে দিয়েছে অলরেডি। তারপর দেখো বাসারীতি, সাধু চলিত, দ্বিতীয় পাই, নাট্যগুণ। এখানে কি কি বিদ্যমান? চরিত্র বিদ্যমান, কারণ এখানে সংলাপ নির্ভর দেখি আমরা, কারণ দুইটা চরিত্র দেখি, সংলাপ দেখি, ঘটনা দেখি, একটা ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়। ট্র্যাজেডি, ট্র্যাজেডি কি ভাইয়া? ট্র্যাজেডি হচ্ছে একটা কবিতার মধ্যে বা নাটকের মধ্যে, একটা মুভির মধ্যে একটা বিয়োগ থেকে যাবে, প্রিয় বিয়োগ, প্রিয়জন হারানোর বেদনা থেকে যাবে। ও যে নায়ক নায়িকাকে পায় না, যেটাকে আমরা বলি ট্র্যাজেডির শব্দের বাংলা তো হচ্ছে বিয়োগান্ত। কি আন্ত? বিয়োগান্ত। এগুলো বিয়োগান্তগুলো থেকে যাবে ভাইয়া। ওকে 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 গুড গুড। এবার খেয়াল করো, বিষয়বস্তু প্রিয়জন হারানোর বেদনা, অর্থাৎ ওই যে স্বামী মরে গেছে, মর্মমারী বিষাদময় রিক্ততা সুর, অর্থাৎ দুঃখময় ঘটনার আলোকপাত করেছে আর কি। রিক্ততা মানে শূন্যতার সুর। এখানে মোট চরণ সংখ্যা কয়টি দেখতে পাই? 30টি। এবং তাহারে পরমাণু কবিতার মধ্যে কবি শব্দটি আসছে 5 বার, কে রাখবা? কহিলাম শব্দটি আসছে 4 বার। ঋতু হচ্ছে 2টি ঋতুর কথা উল্লেখ আছে, একটা হচ্ছে শীত ঋতু আর একটা বসন্ত ঋতু। তার মানে মাসও বলতে পারে দুইটা, একটা মাঘ একটা ফাল্গুন। মাঘ, শীত, বসন্ত, ফাল্গুন। কেমন? তারপর দেখো ঋতুর মধ্যে দুইটি, এই যে ফুলের কথা দেখতে পাই, মাধবী, বাতাবী লেবুর ফুল, আমের মুকুল, 3টা ফুল থেকে দেখতে পাই আমরা। এবং যদি বলি চরিত্র কয়টি, বলো তো ভাইয়া চরিত্র কয়টি? ওকে ভাইয়া গুড। চরিত্র হচ্ছে কয়টি? এবার দেখো এখান থেকে, এখন তো দরকার নাই, তো আমাদের বাংলা ফার্স্ট পরের পরীক্ষা হচ্ছে সেকেন্ড পেপার। এই উচ্চারণগুলো একটু গুরুত্বপূর্ণ, তো এখন আসলে ভাইয়া উচ্চারণ করতে গেলে অনেক কোডিং হয়ে যাবে। তো আপাতত তারপরে বলছি দক্ষিণ, দোকদ্দ, ক হসন্ত, ক রসিকের কি, দন্ত ন, রিক্ত, এগুলো কিন্তু সবগুলো তোমরা পারবা যারা উচ্চারণ ক্লাসগুলো করেছো। আর সমাসও দেওয়া আছে, তোমরা পড়ে ফেলবা। এরপরে বসন্তের প্রকৃতি সম্পর্কে আমরা যদি একটু দেখি, বাংলাদেশের ষড় ঋতুর মধ্যে বসন্ত হচ্ছে শ্রেষ্ঠ, কারণ বসন্তকে বলা হয় যে ঋতু রাজা। এই যে বসন্তকে কেন্দ্র করে কবিদের মধ্যে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে আসলে অনেক কিছু দেখবা তোমরা। যখন বসন্ত আসে, যখন 14ই ফেব্রুয়ারি হয়, তখন মেয়েরা এরকম করে ফুল দেয়, ওয়াও ফুল এরকম করে বলে, তারপর মাথায় একটা এরকম করে, তার আরও কত কি করে আমি তোমাদেরকে পড়ানোর সময় বলবো। যেমন এই ঋতুতে প্রকৃতি সেজে ওঠে বর্ণের সাথে, মানে বিভিন্ন বর্ণ দিয়ে তারা সাজে, লাল, নীল, এভাবে প্রকৃতি সাজে।
চারদিকে ফুলের সমারোহ যে কাউকে মুগ্ধ করে, তোমাকে কিন্তু মুগ্ধ করে। কিন্তু বর্তমানে হয়তো যারা শহরে থাকে তারা কিন্তু তেমন প্রকৃতির যে বসন্তের যে চিত্র সেটা কিন্তু তেমন দেখতে পাও না। এই কারণে শিল্প সাহিত্যে বসন্ত এক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। কবিতাটিতে কবি ঔদাসীন্যের স্বরূপ তুলে ধরেছে, অর্থাৎ কবি যে উদাসীন থাকার সময় যে তোমার প্রাকৃতিক অনেক পরিবর্তন হলো, তোমার মনের মধ্যে যে কোনো পরিবর্তন হয় না সেটাই কিন্তু এখানের মধ্যে তুলে ধরেছেন। আচ্ছা, আমরা একটু দেখি এখানে মূলত কবি প্রকৃতি এবং কবি হৃদয়ের মধ্যে কি বোঝাচ্ছে। তাহারে পরমাণুর মধ্যে প্রকৃতি দেখি, প্রকৃতির মধ্যে বসন্তের আগমন ঘটে, এবং যখন বসন্তের আগমন ঘটে তখন প্রকৃতির সজ্জা হয়। সংজ্ঞা লিখে ফেলছি আমরা বলে সজ্জা, মানে প্রকৃতি সেজে যায়। কিন্তু পক্ষান্তরে আমরা দেখি কবি হৃদয় কেমন হয়? উন্মনা। কেন উন্মনা হয়? কারণ তার শীতে একজন বিরহ হয়, বিরহ মানে একজন প্রিয় মানুষ হারিয়ে যায়। বুঝাতে পেরেছি? ওকে 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 ওকে। এরপর দেখি আমরা কবিতাগুলো পড়বো। এই কবিতা বোঝার জন্য তোমাকে কয়েকটা কাহিনী বুঝতে হবে ভাইয়া। কি বুঝতে হবে? কয়েকটা কাহিনী বুঝতে হবে। আচ্ছা, তোমরা একটু করে শেয়ার করে দিলে আমি খুশি হতাম। যাক, ওকে। হ্যাঁ, 21 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ওকে, দেখো এখানে মূলত যে কাহিনীটা বোঝানো হচ্ছে, মনে করো আমরা অনেক সময় মনে করো তোমাদের যে পরীক্ষা দিচ্ছে রেজাল্ট দিবে, তো আমি একটা আমার ঘটনার আলোকপাত করি, এই ঘটনার আলোকে তুমি কবিতাটা বোঝার চেষ্টা করবা। আমি যখন ছোট ছিলাম, তো ক্লাস 5-এ ছিলাম, তখন আমাদের পিএসসি পরীক্ষা, অত পিএসসি পরীক্ষা দিয়েছিলাম। তোমরা দিয়েছিলে কিনা জানি না, তোমরা মেবি লাস্ট বেসিয়ালা পিএসসি তোমরা দিয়েছো মনে হয়, এরপর থেকে নেয় আর কি। তোমরা দিয়েছিলে কিনা একটু জানাও তো। তো এই যে আমরা যখন পিএসসি পরীক্ষা দিয়েছিলাম মূলত, তখন হচ্ছে কি ওই যে যেদিন রেজাল্ট দিয়েছে তখন ওই দিন আমার একটা বিয়ে ছিল, বুঝছো? তো বিয়েতে যখন গেছি তখন আমার রেজাল্ট ছিল 4.94, বুঝছো? তো এ প্লাস আসে নাই, তো এ প্লাস পাওয়ার মতো করে পড়ালেখা করেছিলাম। 5-এর কথা বলছি, ক্লাস 5-এ পিএসসি। তখন বিয়েতে যাচ্ছি, বিয়ের মধ্যে ডিজে টিজে অনেকে মেহেদি অনুষ্ঠানে যাচ্ছে, কনসার্ট সব কিছু বাজতেছে, কিন্তু আমার মনের মধ্যেও একটা আমি ভালো রেজাল্ট করতে মানে প্লাস পাই না, মন কেমন জানে হয়ে রয়েছে। ওখানের মধ্যে ডিজে ফারবেস, ডিজে সাদ্দাম এরকম করে করে অনেক গান চলতেছে, গানগুলো তো এখন মনে নাই, অনেক গান টান চলতেছে, কিন্তু আমার মন এরকম কিছুক্ষণ পর দিকে তাকায় আসি, তবে আমার মন দিকে ফর হয়েছে, আমি প্লাস পেলাম না। এই যে দেখো, এই যে এখানের মধ্যে পারিপার্শ্বিক অনেক অবস্থার পরিবর্তন হচ্ছে, সবাই আনন্দ করতেছে, কিন্তু আমার মনে আনন্দ নাই কেন? আমি প্লাস পাইনি। এই যে এটা এরকম যাতে তোমাদের না হয়, তোমরা যাতে প্লাস পাবা, খুশি করতে পারো, সেজন্যই তো আজকের এই আয়োজন। কেমন? ভাইয়া কবি জামাই মারা গেছে। ওকে, পিএসসি দিয়েছে অনেকে, মাশাআল্লাহ। তোমরা তো অনেক ভালো, তাহলে তোমরা তো পাবলিক পরীক্ষা একটা হলো দিয়েছো। ওকে, তাহারে পরমনে আসলে এখানে কাকে মনে পড়ে জানো? কবির স্বামীকে মনে পড়ে। তো এখানে আসলে এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা আবার পরে বলবো, আগে কবিতা পড়ে ফেলি। এই কবিতাটা মূলত চরিত্র নির্ভর, কেমন সংলাপ নির্ভর। দেখো এখানে একটু করে আমরা প্রত্যেকটা ব্যাখ্যা করে করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা একটু করে মনোযোগ দাও শুধু, কারণ এটা থেকে তেমন এই যে এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখো, হ্যাঁ আমরা দেখি, হে কবি, এখানে কবি বক্তা প্রশ্ন করেছে, নীরব মানে তুমি চুপ করে রয়েছো কোনো? ফাল্গুন মানে হচ্ছে বসন্ত, কেমন এসেছে ধরায়। অর্থাৎ প্রত্যেক বছর যখন বসন্ত আসতো, তাহলে কবি নীরব থাকতো না, চুপ করে থাকতো না, কবি কিছু না কিছু লিখতেন, কবিতা লিখতেন, সাহিত্য লিখতেন, গান গাইতেন, এই করতেন সেই করতেন, কত না কিছু করতেন, কিন্তু এবার কবি নীরব। সেজন্য কবি ভক্ত কবির কাছ থেকে জিজ্ঞাসা করেছে, হে কবি নীরব কেন? ফাল্গুন যে এসেছে ধরায়, অর্থাৎ ফাল্গুন মাস বা বসন্ত চলে আসছে, তুমি এখনো নীরব কেন? বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়। বরিয়া শব্দের অর্থ হচ্ছে বরণ করে, লবে শব্দের অর্থ হচ্ছে নিবে না, তব শব্দের অর্থ হচ্ছে তোমার। বন্দনায় মানে বন্দনায়, অর্থাৎ তোমার বন্দনায় কি বসন্তকে বরণ করে নিবে না? কে বলতেছে? কবি ভক্ত। ভালো করে খেয়াল করো, প্রত্যেক বছর বসন্ত আসলে তুমি বসন্তকে এরকম এরকম করে বরণ করো, কেমন? বা সাহিত্য লিখো, গান লিখে বরণ করো, কিন্তু এবার তুমি বসন্তকে বরণ করবে না। কহিল হচ্ছে স্নিগ্ধ আঁকি তুলি, সে আঁকিগুলো তুলে এরকম করে বলতেছে, কহিলেছে স্নিগ্ধ আঁকি তুলি। কি বলছে? দক্ষিণ দুয়ার গেছে কি গুলি, অর্থাৎ দক্ষিণ দিক থেকে যে দুয়ার আছে, যে দরজা আছে, সেটা হচ্ছে দক্ষিণ দিক থেকে বাতাস আসলে সেটা খুলে দেওয়ার কথা, এবং আমরা জানি বসন্তকালে দক্ষিণ দিক থেকে বেশি বাতাস আসে, সেই হিসেবে সেটা খুলে দেওয়ার কথা, কিন্তু কবি ছিলেন উদাসীন। তো এখন এই যে কবি এই কথাটা কেন বলেছেন, দক্ষিণ দুয়ার গেছে কি গুলি কেন প্রশ্ন করেছেন? কারণ কবি ছিলেন প্রকৃতির ব্যাপারে উদাসীন, কেমন? উদাসীন ছিলেন, উদাসীনও ছিলেন, অন্য মনস্ক ছিলেন, সেজন্য কবির আসলে এদিকে মন নাই, বুঝতে পেরেছ? তো সেই জন্য কবি বলেছেন দক্ষিণ দুয়ার গেছে কি গুলি, এভাবে বলেছে, বুঝছো এবার? হ্যাঁ, দক্ষিণ দুয়ার গেছে কি গুলি। তারপর দেখো, বাতাবি নেবু, একটা নেবুর কথা বলেছে, ফুল ফুটেছে কি, যেটা বসন্তকালে ফুটে। তো কবি জিজ্ঞেস করছে এটা ফুটেছে কিনা,
ফুটেছে কি আমের মুকুল? আমের মুকুলও কি ফুটেছে? ফুটলেও তো আমি জানি না। এই দেখো, কবির প্রিয় হারানোর প্রিয় বিয়োগের কারণে কবির কিন্তু প্রাকৃতিক পরিবর্তন হলো, প্রাকৃতিক কোনো পরিবর্তন হলো, সেটা কিন্তু কবির মনে কোনো আঘাত হানতেছে না। আচ্ছা শোনো, এইভাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমরা আলোচনা করবো। তোমরা এখনো যারা জয়েন হও নাই তাদের কিন্তু উপরে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যাবো কেমন? এটা একটু মাথায় রাখবো ভাইয়া। স্নিগ্ধ মানে নরম নরম এরকম করে আঁকে, স্নিগ্ধ আঁকি, বুঝছো? ওই যে আমরা তো আসলে স্নিগ্ধ আঁকি ছেলেদের তেমন হয় না, মেয়েদেরই হয়, বুঝতে পেরেছি? তুমি অনেক সময় মেয়েদের টানা টানা চোখগুলো দেখলি, যখন কান্না করে তারা একদম এরকম আস্তে করে তোলে, ওটা হচ্ছে স্নিগ্ধ আঁকে কেমন? দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, অর্থাৎ দক্ষিণ দিক থেকে সমীর শব্দ অর্থ হচ্ছে বাতাস, তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, অর্থাৎ বসন্তকালে বিভিন্ন ধরনের ফুল ফুটে, সেই কারণে বিভিন্ন ফুলের পরাগ রেণুগুলো বাতাসের মধ্যে ঘুরে বেড়ানোর কথা। তো সেই হিসেবে আসলে তোমার কি নাকের মধ্যে হালকা হলো গন্ধ আসার কথা, কিন্তু বলছে দক্ষিণ দিকে যে বাতাস সেটা তো গন্ধে গন্ধে অধীর আকুল হয়েছে কি হলো তো আমি জানি না, কেন জানে না, কারণ কবির প্রিয় বিয়োগ হয়েছে। বুঝাইতে পেরেছি? আচ্ছা আচ্ছা, তোমরা কিন্তু চলে গেছো ভাই, আবার 280। আচ্ছা যাক, তোমরাই হচ্ছে যারা ছিলেন। ওকে, থ্যাংক ইউ। এরপর দেখো, এখনো দেখোনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মানা তুমি, কবি ভক্ত বলতেছে, তুমি কি এখনো দেখো নাই? কহিলাম, কহিলাম মানে কবি ভক্ত বলতেছে কেন কবি আজ এমন উন্মানা তুমি। উন্মানা শব্দটা হচ্ছে উদ্যোগ মানা, অন্য মনস্ক। তুমি আজকে অন্য মনস্ক কেন? তুমি কেন উদাসীন? তোমার কি হয়েছে আমাকে একটু করে জানাও, প্লিজ জানাও জানাও জানাও, এরকম করে বলেছে। কোথা তব নবপুষ্পশ্বাস, কোথা মানে কোথায়, তব মানে তোমার, নব মানে নতুন। একটা একটা বলো, একটা একটা আমরা লিখে দিচ্ছি কেমন? কোথা মানে কি কোথায়, কোথায়, তব মানে তোমার, নব মানে নতুন, পুষ্প শ্বাস, পুষ্পের শ্বাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস কেমন? তারপর কি বলছে? কোথায় তব নবপুষ্প, তোমার নতুন পুষ্প শ্বাস কোথায়, পুষ্পের শ্বাস কি কোথায়, এটা কবি প্রশ্ন করতেছে। কহিলে সে সুদূরে চাহিয়া, অর্থাৎ দেখবা ওই যে বসন্তকাল আসলে আমাদের যারা মেয়েরা আছে বিশেষ করে তারা ফুল বাগান দেখলে ওয়াও ফুল 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 এরকম করে এরকম এরকম করে হাত টাত নাড়ে। ফুল বাগান দেখলে তো ফুলের বাগানের মালিক যদি মানাও করে, সে টেনে হিসড়ে নিয়ে এখানে ফুল বাগান থেকে গিয়ে ফুল ছিঁড়ে নিয়ে আসবে। মালিকে মারক তারা কি ফরা চাই বোঝে, তারা ফুল এটা নিবে, এখানে খাওয়ানে দিবে, এরকম করে ছবি দিবে, স্টোরিতে দিবে, তারপরে যে এখন তো ক্যাপকাট অনেক কিছু আছে করে অনেক কাহিনী করবে কেমন। তারপর তারা দেখবে মাথায় একটা ফুল দিচ্ছে, হাতে ফুল দিচ্ছে, ফুল ফেলে তারা ছবি তুলবে। তো এই যে এটাই বলছে আর কি, কোথা প্রত্যেকটা বসন্তকাল তুমি পুষ্প দিয়ে সজ্জিত হও। এখানে যদিও কবি পুষ্প দিয়ে সজ্জিত হয় না, কবি যে বসন্তকাল সাহিত্য লিখে এটাকেই বোঝানো হচ্ছে, বুঝছো? ফার্স্ট প্লিজ তাড়াতাড়ি ফলাইতে বলতেছে। কহিলে সে সুদূরে চাহিয়া, সে দূরের দিকে চাহিয়া বলতেছে। আচ্ছা ফার্স্ট বলতেছে অনেকে, আমরা তাড়াতাড়ি বলছি। সুদূরে চাহিয়া মানে সে অনেক দূরের দিকে তাকায় বলতেছে। সুদূরে মানে বোঝো না তো, অনেক দূরে। অনেক সময় দেখবা বৃষ্টি হচ্ছে, তুমি জানালা ধরে বাবু দূরে রয়েছো, কি তাকাচ্ছ ওদিকে, কি তাকাচ্ছ তুমি নিজেও জানা না, এভাবে তাকিয়ে রয়েছ, ওটা হচ্ছে সুদূরে চাই, অনেক দূরের দিকে তাকায়। অলক, অলক শব্দের অর্থ হচ্ছে অলক্ষ। অলক শব্দের অর্থ কি? দৃষ্টির অগোচর বলতে পারো তোমরা, অলক্ষ। আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি, এই যে এই কবিতা বা অপরিচিতা এগুলো সহজ বলে তোমাদের হয়তো অনেকের মনোযোগ অ্যাটেনশন একটু কম, কিন্তু নেক্সটে মাত্র এরপরে যেগুলো পড়াবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মানব কল্যাণ, তারপর হচ্ছে 18 বছর বয়স, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদিও প্রতিদানটা তেমন গুরুত্বপূর্ণ, তবে এটাও গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু 7টা থেকে হবে আমাদের কেমন। এখন তোমাদের ভাই অবহেলা করলে হবে না, বোরিং লাগতেছে ক্লাস করবে না বলে ভাই তুমি, তোমার জন্য পরীক্ষা আসে নাই, তুমি পারবে না, তোমাকে ধৈর্য ধরে ক্লাস করতেই হবে। হ্যাঁ আমি ডং খুঁড়ি যে কি বলো, অলক মানে আসলে অলক্ষ, অলক্ষ মানে দৃষ্টির অগোচরে। তোমরা কক্সবাজার গিয়েছো না, বা সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ালে ওই যে যতটুকু পর্যন্ত তোমার দেখা যায়, এর বাইরে যেটা সেটাকে বলো যে অলক্ষ। তো সেখান থেকে পাতার শব্দ অর্থ হচ্ছে সমুদ্র, তো সমুদ্রের মধ্যে যতটুকু আমি লক্ষ্য করা যায় না ওটা হচ্ছে অলক্ষ। বাহিয়া শব্দ অর্থ হচ্ছে বেয়ে, তরি তার এসেছে কি, অর্থাৎ বসন্ত যে আসছে, বসন্ত কি কোনো তরি করে আসছে, এবং তরি আসলেও তো সেটা তো দেখা যায় না, অলক্ষ আমি তো দৃষ্টির অগোচরে ছিল। বেজেছে কি আগমনী গান, অর্থাৎ বসন্তের কুকিল কি ডেকেছে, আসলো শুনি নাই রাখিনি সন্ধ্যা। এই একটা জিনিস তুমি বুঝতেছ, প্রাকৃতিক বিভিন্ন পরিবর্তন হলো, কবির মনের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কেমন? কবির মনের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। পকি আচ্ছা ওকে। স্নিগ্ধা স্যার গুরুত্বপূর্ণ স্যার, সব গুরুত্বপূর্ণ স্যার, আবার কোনটা অগুরুত্বপূর্ণ? এখানে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। কেন আমি বলি তোমাদেরকে, তোমাদের গদ্য আছে মনে হয় 6টা না 7টা, 6টা। তারপর হচ্ছে কবিতা আছে কয়টা?
কবিতা হচ্ছে তোমার 7টা মেবি, তো 7-13টা, তো আমাদের সৃজনশীল আসবে 11টা, নাটক উপন্যাস থেকে এগুলো বাদ দাও, তো 2-1টা বাদ যাবে আর কি, সেই জন্য এতে সবগুলোই গুরুত্বপূর্ণ মনে হয়। বুঝতে পেরেছি? স্যার শয়তান বেডি কয় আমি তাকে খুঁজে পাচ্ছি না, কি বলো এগুলো? আচ্ছা এরপর দেখো সবগুলো কমেন্ট আমরা পড়তে পারবো না, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো তরি তার এসেছে কি, এরপরে কিন্তু আমরা তাহারে পরমাণুর এগুলো কিন্তু আলোচনা করবো। কেমন? বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমার রাখে, পরীক্ষা আসে ডেকেছে কি সে আমার এই লাইনের মধ্যে কি প্রকাশ পাচ্ছে বলো তো? এখানে কি প্রকাশ পাচ্ছে? অভিমান প্রকাশ পাচ্ছে, কারণ সে অভিমান করে বলেছে। মনে করো তুমি আর তোমার বান্ধবী অনেক একটা গ্রুপ আছো, কেমন? এখন ও একটা গ্রুপের মধ্যে তোমাকে না বলে ফুসকা খেতে চলে গেছে একজন, কেমন? তখন তুমি কিন্তু অভিমান করো, এদিকে এই দাঁড়াটা কিনে আঞ্চলিক ভাষায়, আমাদের চিটাগাং ভাষায়, মানে ও গেছে যে আমাকে ডাকছে, ডাকে নাই তো, তখন তুমি অভিমান করো তার সাথে, যা তোর সাথে আমি যাবো না, যা। পাতার শব্দ তো সমুদ্র সার, হ্যাঁ সাগর, সাগর, ওকে, সব ইম্পর্টেন্ট। শুনি নাই রাখিনি, ও ডাকলো আমি শুনি নাই, রাখিনি সন্তান মানে কিভাবে ডাকছে, এই যাবি, এরকম করছে, এই ফুচকা খেতে যাবি, এরকম করে ডাকছে। এই নাম মনে করো, এ রেশমি, দ্রুত ফলাইতে বলছে। রেশমি দেখছো, রেশমি তারা কিন্তু আসলে সিরিয়াস, অনেক পড়ালেখা নিয়ে সিরিয়াস। ঠিক আছে রেশমি, আমি দ্রুত পড়াচ্ছি, এটাতে তেমন কিছু যেগুলো বোঝার সেগুলো বলছি। কহিলাম ও গো কবি রচিয়া লখন আজগীতে, আজকে গান রচনা করে না, তোমার বসন্তের বন্দনা দেখো, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমন মিনতি। কবিকে বলতেছে ও গো কবি, ওগো কবি, এটা সম্বোধন করেছে, সেই জন্য ওগো সবসময় সম্বোধনের উপরে কমা দেয়। রচিয়া মানে রচনা করা, গীতি, গীতি শব্দ হচ্ছে গান, অর্থাৎ তুমি আজকে একটা গান রচনা করো, প্রত্যেকবার বসন্তে তুমি গান রচনা করো, এবারে গান রচনা করো, তো তুমি রচিয়া লখন আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠ, তব মানে তোমার কণ্ঠে আমি বসন্তের বন্দনা শুনতে চাই এমন মনে, প্লিজ আমাকে একটা গান শোনাও, বসন্তের একটা গান শোনাও, প্লিজ শোনাও না, প্লিজ 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 প্লিজ। ও বলছে না আমি পারি না গান, না বল তুমি পারো, প্লিজ একটা শোনাও না, প্লিজ 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 প্লিজ। ও বলছে আসলে পারি না, তুমি না স্কুলে গিয়েছো, কোনটা? আমার সোনার বাংলা, তাই এটা শোনাও। তো সে গায় আমার সোনার বাংলা, এরপর লাইন তুমি গাও, এই যে এইভাবে আর কি। গান গাওয়া শেষ, এরপর একটু ফাম তাম দিতে হবে, অয়েলিং দিতে হবে, কেমন? অয়েলিং যখন এই যে দাও, তখন ওয়াও তোমার কণ্ঠ আসলে শ্রেয়া ঘোষাল থেকেও সেরা, তুমি যে কত সুন্দর গান গাও, মনে হচ্ছে সৃষ্টিকর্তা যেন বসন্তের সমস্ত ফুল তোমার কণ্ঠের মধ্যে ঢেলে দিয়ে তুমি আমাকে গান শোনাচ্ছ, আমি তোমার কণ্ঠায় হারিয়ে যেতে চাই, এরকম করে। কেমন? হ্যাঁ হ্যাঁ, এটাই মনে করতে হবে। আবার যদিও কণ্ঠটা শ্রেয়া ঘোষাল, তো দূরের কথা রানু মণ্ডলের মতো হবে না, ছেলে হলে বলে যে অরিজিৎ সিং এর মতো হয়েছে, অরিজিৎ সিং তো দূরের কথা, হিরো আলমের মতো গানেও বেবি কাম 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 তুমি, এগুলো হবে আর কি। কেমন? আচ্ছা এরপর দেখো আমরা একটু পড়ি, কি বলেছে, বসন্ত বন্দনা তব কণ্ঠে, তব মানে তোমার কণ্ঠে শুনছি। কহিল মৃদ মধুসূর, মৃদ মধুসূর মানে কি ভাইয়া? মৃদ মধুসূর মানে হচ্ছে মৃদ বর্ষণ। আমাদের বর্ষণ দুই ধরনের আছে, একটা হচ্ছে অনল বর্ষণ আর একটা হচ্ছে মৃদ বর্ষণ। অনল বর্ষণ মানে হচ্ছে বাইরা আমার, বোনেরা তোমার, আজ ঢাকা রাজপথ রঞ্জিত হয়েছে, এই যে শামীম, রহিম, ইস্যু, তাশরিফা, আশিক, ইমন, এদের জন্য। কেমন? তারপর যদি বলি মৃদবর্ষণ, নরম নরম কণ্ঠে কথা বলা, প্রেমিক প্রেমিকারা যেটা বলে এটাই হচ্ছে মৃদবর্ষণ। কেমন? মানে নরম নরম কণ্ঠে কথা বললে, যেমন আমি তোমাকে ছাড়া আসলে বাঁচবো না, আসলে দেখো পরিবার মেনে না নিলেও আমাদেরকে মেনে নিতে হবে, এই যে এগুলো হচ্ছে মৃদবর্ষণ। আরও নরম হবে আমি আসলে জানি না আর কি। তারপরে কহিলে সে মৃদ মধুসূর, এটা হচ্ছে মৃদ মধুসূরে, নাই হলো নাই হোক এবার না হয় না যে আর কি প্রত্যেকবার কবিতা লিখবো, প্রত্যেকবার গান শোনাবো, এমন কোনো কথা আছে? দেখো নাই হোক এবারে আমার গাহিতে গান বসন্ত রানীতে, এটা বরিয়া হবে, তোমাদের বইতে দরিয়ে দিয়েছি কিনা বরিয়া দিয়েছি জানি না, যাক বসন্ত রানীতে বরিয়া, রহানে কে বলেছে আমার গাহিতে গান বসন্ত রানীতে বরিয়া, রহেনি মানে আমার গান গাওয়ার জন্য বসন্ত অপেক্ষা করে যায়নি, সে বলে নিতে এসেছে ফাগুন সরিয়া, অর্থাৎ ফাল্গুনকে স্মরণ করে বসন্ত প্রকৃতির মধ্যে চলে আসছে, কবির জন্য অপেক্ষা করেছে। আচ্ছা ভাইয়া তুমি বলো তো, প্রকৃতি কি কখনো কোনো মানুষের জন্য অপেক্ষা করে? সেজন্য জীবনানন্দ দাশ লিখেছে আমি চলে যাব বলে চালতা ফুলকি বিজিবে শিশির জলে, লক্ষ্মী পেঁচাটি কি গাইবে গান লক্ষ্মীটির তরে, গাইবে গাইবে, তুমি চলে যাও, তুমি আজকে মরে যাও, কালকে কি তোমার জন্য এসএসসি পরীক্ষা বন্ধ হয়ে যাবে? না, কখনো না। হয়তো তোমাকে যে মানুষটা ভালোবাসতো, তোমাকে হয়তো কখনো বলা হয়নি, কেমন? তার হৃদয় কিছুদিনের জন্য থমকে যাবে, ইস আমি যে মানুষটাকে ভালোবাসতাম তাকে তো বলাও হয়নি, আজকে সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গিয়েছে না, পৃথিবী ছেড়ে চলে গিয়েছে।
তার হৃদয় কিছুদিনের জন্য কিছু সময়ের জন্য মনে হবে থমকে যাবে, আমার সময়টা যেমন কাটছে না, কিন্তু সময়ের পরিক্রমায় এই মানুষটাও কিন্তু সময়ের সাথে মানিয়ে যাবে। কেমন? এটা স্বাভাবিক ব্যাপার সবাই, কারণ আমরা মানুষের ভুলে যাওয়াটা হচ্ছে মহৎ গুণ, কারণ যে মানুষ ভুলতে পারে না সে মানুষ আসলে বাঁচতে পারে না, বোঝা নাই? আচ্ছা ওকে 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 কারণ হচ্ছে দেখো, তুমি তোমাদের আশেপাশের কাছের কেউ যদি মারা যায়, তখন তুমি প্রথম যে কষ্টটা পাও প্রথম দিন, সেই কষ্ট কি সারা জীবন পাও? এরকম কষ্ট পেলে কি বাঁচতে পারবা? সেজন্য ভুলে যাওয়াটা মানুষের মহৎ গুণ। ওকে, এরপর দেখো আমরা একটু ফুরি। বসন্ত রায়তে বরিয়া সে ফাল্গুনকে স্মরণ করে চলে আসছে, কারণ ফাল্গুনকে স্মরণ করে। এটা কিন্তু আমরা অফলাইনে পড়ালে কিন্তু আরো বিস্তারিত পাবো পরে, যেহেতু তোমাদের এসে 25 পরীক্ষা তো সামনে আর তেমন সময় নাই, সেজন্য আমাদের একটু দ্রুত পড়াতে হচ্ছে, একটু ফাস্ট পড়া দিচ্ছি। কিন্তু অফলাইনে পড়ানোর সময় কিন্তু এগুলো অনেক, আর অনলাইন বেসে পড়ানোর সময় কিন্তু অনেক বিস্তারিত করে পড়াই, মানে একটা ঘটনা কাহিনী অবলম্বনে। কহিলাম ও গো কবি, অভিমান করেছো কি তাই? এই তোমরা কি অভিমান করেছো? এই তোমরা কি অভিমান করেছো বলো তো? তোমরা কি অভিমান করেছো? ইয়ারিং নোসপিং কি কি? আচ্ছা গানটিং তো ডাপলিং ক্যাং বলা তো পড়ে গেছি আমি। আচ্ছা যাক, এরপর দেখো কহিলাম আগু কবি, অভিমান করেছে কি তাই? যদি এসেছে তুমি তারে করিলা বিতা, অর্থাৎ বসন্ত প্রকৃতির বুকে আসছে, তুমি তাকে বিতা যেতে দিচ্ছ। যদি এসে তুমি কি অভিমান করেছো? তোমরাও মাঝে মধ্যে বলে এই তুমি কি অভিমান করেছো, তুমি আমার সাথে অভিমান করেছো। অনেক সময় বলে তুমি মেয়েটা ছবিতে লাভ রেক দিয়েছে কেন, ও মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে কেন, বলে তোমরা অনেক সময় অভিমান করো, এই সময় অভিমান করবে না এমন। আচ্ছা এরপর দেখো কহিল সে ফরম হেলায় বিতা কেন ফাগুন বেলায়, অর্থাৎ সে অবহেলা কেন বলতেছে ফাগুনের বেলায় কেন বিতা যায়নি, আমার বেলায় কেন বিতা গিয়েছে, আমার জন্য সে অপেক্ষা করেনি কেন? ফাল্গুনকে স্মরণ করে তো প্রকৃতির বুকে বসন্ত চলে আসছে, আমার জন্য অপেক্ষা করেছে, ফাগুন বেলায় বিতা কেন যায়? দেখো ফুল কি ফুটে নিশাকে, গাছে গাছে তো ফুলও ফুটেছে, আমার জন্য অপেক্ষা করেছে, কবির জন্য অপেক্ষা করেছে, বসন্ত করে নাই। পুষ্পারতি লবে নাকি ঋতুরাজন, অর্থাৎ পুষ্প দিয়ে ঋতু কি রঞ্জিত হয় নাই? হয়েছে তো, আমার জন্য অপেক্ষা করেছে, কবির জন্য অপেক্ষা করেছে, করে নাই। তারপর দেখো আচ্ছা স্যার এত সময় নষ্ট করছেন কেন? ওকে স্যার আমি নষ্ট করতেছি না। দেখো পুষ্পা স্যার এটা তো ছোট তো সেজন্য একটু ইয়ে করে ফলা দিচ্ছে। আচ্ছা দেখো পুষ্পরাতি লবণে কি ঋতু রাজন, অর্থাৎ পুষ্পী ঋতু। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, অর্থাৎ এই যে মাধবী কুড়ি, যেটা মাধবী কুড়ি শব্দ অর্থ হচ্ছে বাসন্তী লতা, পরীক্ষা আসতে পারে মাধবী কুড়ি শব্দ হচ্ছে কি বাসন্তী লতা, অর্থাৎ মাধবী নামের যে ফুলটা রয়েছে বা বাসন্তী লতা রয়েছে এটার বুকে কি গন্ধ এখানে আসছে। করে নাই কি অর্ঘবিরচন, অর্ঘবিরচন মানে হচ্ছে পূজার নিবেদন, অর্থাৎ এই ফুলগুলো দিয়ে কি পূজা হয় নাই? সব কিছু হয়েছে। আমি ভাইয়া কমেন্ট পড়ার সময় সুযোগ নাই তো হোক, তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, তুমি ঋতুরাজা বসন্তকে কেন ব্যথা দিচ্ছ? কবি ভক্ত বলতেছে যে এ কেন, কোনটা কে বলতেছে, কোনটা এটাকে রাখতে হবে, কোনটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে। তারপরে দেখো কহিলেছে স্বরে আসি, তোমরাও অনেক সময় কিন্তু স্বরে আসো, মানে ওই যে ছোটবেলায় কিন্তু তোমাদের মাও বলেছে এই যে এদিক থেকে এদিকে সরা আসতো, কেমন? এই যে সরা আসা মানে কি আসলে? সরা আসা মানে যখন অভিমান করে সরা আসে তখনই কিন্তু সরা আসে। কহিলে সরে আসি কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া দিয়ে পুষ্পশন দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারে পরে মনে বলতে পারে না কোনো মতে। খুবই গুরুত্বপূর্ণ লাইন, পুরো কবিতা জুড়ে যা নাই শেষ 3টা লাইনে সেগুলো আছে, সেগুলো একটু করে মনোযোগ দাও। এবং তোমরা জানো এটা সহজ কবিতা, আমরা কঠিন কবিতাগুলো শোনার তরি থেকে শুরু করে 18 বছর বয়স থেকে শুরু করে আজকে 18 বছর বয়স কবিতা হবে 7টা দিকে, তোমরা জয়েন হয়ে যাবা, কেমন? কুহেলি শব্দ অর্থ হচ্ছে কুয়াশা, উত্তরী শব্দ অর্থ চাদর। এটা সহজ কবিতা, সেই জন্য তোমাদের অনেকের তেমন ইজি লাগতেছে আমরা জানি, কিন্তু হচ্ছে ওই যে গিয়া রাখবা, কেমন? ওকে, কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, উত্তরী শব্দের অর্থ চাদর, মাঘের সন্ন্যাসী মানে মাঘ মাস। তাহলে এখানে কিন্তু এমসিকে অনেকে ভুল করে, যদি বলা হয় কবির কাকে মনে পড়ে, মাঘের সন্ন্যাসী নাকি কবির স্বামী, এই দুটা যখন দিলে সবাই গোলাই ফেলে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া মাঘের সন্ন্যাসী এবং কবির স্বামী দুইটাই যদি অপশনে থাকে আমরা আনসার দিব মাঘের সন্ন্যাসী। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন? কারণ পুরো কবিতার মধ্যে কবির স্বামী নেহাল হোসেনের কথা একটুও বলে নাই আমাদের কবি, মনে থাকবে ওটা বলে নাই। তো আবার যদি কবির স্বামীর কথা না থাকে, শুধু যদি মাঘের সন্ন্যাসী বলা হয়, সরি মাঘের সন্ন্যাসী না থাকে, তাহলে তুমি কবির স্বামী আনসার দিতে পারো, দুইটাই থাকলে। তাহলে কোহেলি শব্দ অর্থ হচ্ছে কুয়াশা, উত্তর শব্দ চাদর, অর্থাৎ কুয়াশার চাদরের মধ্যে মাঘ মাস কিন্তু চলে যায়। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে বলি, দেখো আমাদের বসন্তকাল কিন্তু ফাল্গুন না, সরি বসন্তকাল, শীতকালের শেষ মাসটা হচ্ছে মাঘ মাস, কেমন? এবং বসন্তকালের যেটা শুরু, বসন্তকালের যেটা শুরু সেটা হচ্ছে মনে করো ফাল্গুন, মনে করো না ফাল্গুনি। তো এই যে মাঘ, আজকে মনে করো মাঘ মাসের 30 তারিখ, আজকে অনেক বেশি পরিমাণে তোমার কি শীত পড়েছে, ঠান্ডা পড়েছে, কুয়াশা পড়েছে। কালকে হুট করে ফাল্গুন মাসের 1 তারিখ, তা এখন আজকে থেকেই ঠান্ডা পড়া বন্ধ হয়ে যাচ্ছে এরকম, কুয়াশা পড়তেছে না, অনেক গরম পড়তেছে এরকম না, মাঝখানে অনেক দিন আসলে কুয়াশার রেশ, শীতের রেশ এগুলো কিন্তু
থেকে যায়, কিন্তু মাঝখান দিয়ে আমাদের মাঘ মাসটা কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নেয়। এমনিতেই তো আমাদের বাংলা তারিখের কথা মনে থাকে না, বুঝাতে পেরেছি? হ্যাঁ, তো এটাই খেয়াল রাখবা। তো এই যে আসলে এই যে আমাদের কোহেলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী আসলে মাঘ মাস দ্বারা কবির স্বামী কিন্তু শীতকালের মাঘ মাসে মারা যায়। এবং তোমরা আমরা যখন মারা যাই তখন আমাদের কিন্তু একটা সাদা কাপড়ে কিন্তু মোড়ানো হয় না, সাদা কাপড়ে কি মোড়ানো হয়, তো মোড়ানো হওয়ার পরে সে কিন্তু চলে যাচ্ছে। কেমন এই যে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য। আচ্ছা, যে মারা যায় তাকে কিছু দেওয়া হয়, এবং শীতকাল যখন চলে যায় তখন গাছের কিন্তু তেমন ফুল থাকে না, সেজন্য কবি বলেছে পুষ্প শূন্য। এবং মানুষ মারা গেল তাকে যে কবরের মধ্যে যে সব কিছু ফুল টুল দিয়ে বা সব কিছু দেয় এমন দেয় না। কেমন দিগন্তের পথে মানে দিক যুগ অন্ত, যেখান থেকে যে দিকে গেলে কখন থেকে আর কখনো ফিরে আসা যায় না সেখানেই, সেটা হচ্ছে দিগন্তের পথ। বুঝতে পেরেছি? রিক্ত হস্তে, শূন্য হাতে। রিক্ত হস্তে মানে কি? শূন্য হাতে চলে যাচ্ছে। আচ্ছা, মানুষ মারা গেলে তাকে কিছু দেওয়া হয় না? কিছু তো দেওয়া হয় না। দেওয়া হয়? বলো তো, দেওয়া হয় না তো। তো এই যে তোমাদেরকে একদিন রিক্ত হস্তে চলে যেতে হবে। কেমন? তো আমাদের কবি যেমন রিক্ত হস্তে চলে গেছে, মাঘ মাসে তেমন কিছু নিয়ে যায় না। ভাইয়া সবাই পরে কম, কবি বিয়ে করছেন কেন সেটা নিয়ে ঝগড়া বেশি। তোমাদের কি বিয়ে করলে আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া 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 ভাইয়া, আর কথা না, একটু মনোযোগ দাও। আমরা শেষ করে কিছু MCQ সলভ করবো, তখন তোমাদের কিন্তু ক্লাস শেয়ার করতে হবে। আজকে তাকে খুব বেশি মনে হতেছে, বলতে পারি না কোনো মতে। আজকে ওই যে ওই মানুষটাকে বেশি মনে হতেছে, তাহলে কবির কাকে মনে হতেছে? যদি আসে মাঘের সন্ন্যাসীকে মনে হতেছে, অথবা মাঘ মাসকে মনে হতেছে। আবার যদি মাঘের সন্ন্যাসী আনসার না থাকে তাহলে কবির স্বামী, দুইটাই থাকলে মাঘের সন্ন্যাসী। তাহলে এখানের মধ্যে আসলে কবি কি বোঝাতে চাচ্ছে? এই যে প্রকৃতির সাথে আমার সাথে যে বলো, প্রকৃতির সাথে মানব হৃদয়ের এক অভিন্ন সম্পর্ক চিত্রায়ন করা হয়েছে এই কবিতার মধ্যে। প্রকৃতির সাথে মানব হৃদয়, অর্থাৎ অনেক সময় দেখবা বিকেলে মেঘ করেছে, তুমি ঘুম থেকে উঠছো, মেঘ করেছে, দেখবা তোমার মনের আকাশও মেঘ করা হয়েছে, তোমার এমনি ভালো লাগবে না, যে খারাপ লাগবে যে এমনি। এই যে প্রকৃতির সাথে মানব হৃদয়, অর্থাৎ প্রকৃতির যেমন বসন্তের কাহিনী একটা হয়েছে, তো কবির হৃদয়ের মধ্যে এরকম একটা কিছু একটা হয়ে গিয়েছে। অর্থাৎ প্রকৃতির সাথে মানব হৃদয়ের মাঘের সন্ন্যাসী শব্দ অর্থ হচ্ছে মাঘ মাস। মাঘের সন্ন্যাসী শব্দ অর্থ কি? রিক্ত হস্তে মানে শূন্য হাতে। এবার তোমাদের প্রশ্ন করো, বলতে পারি না। কমেন্ট অফ না, কমেন্ট থাকতে হবে, কমেন্ট না থাকলে তোমরা কেমনে প্রশ্ন করবো। এবার তোমাদের কিন্তু সবাই শেয়ার করো। এখন আমরা অপরিচিত গল্পের MCQ সলভ করব। আমরা কিন্তু এর আগে পড়াইছি অপরিচিত গল্পের, এখন MCQ সলভ করা হবে। তোমরা সবাই একটু জয়েন হয়ে যাও, আমি একটু করে গ্রুপে লিঙ্ক দিচ্ছি, তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, কেমন? আচ্ছা, MCQ হবে এখন MCQ। আচ্ছা আচ্ছা, অনেকে আসছে, অনেকেই তো ক্লাস করতেছে না। আচ্ছা, এবার আমরা অপরিচিত গল্পে কিছু MCQ বলবো, এবং তোমাদের যে অপরিচিত ফুরিয়েছি সেটার প্রিপারেশন কেমন হয়েছে এবং বোর্ড কোয়েশ্চেনগুলো কেমন হয় সেই পারপাসে আমরা একটা MCQ 20টা থেকে 30টা MCQ করেছি। আমি একটারও আনসার দিব না, দেখবো আমি পড়ানোর পর তোমরা কতটুকু পারছো। তো তার আগে আমরা একটু দেখবো তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করতেছো কিনা, কারণ হচ্ছে এতক্ষণ ক্লাস করানোর পর তোমাদেরকে যদি শেয়ার না করো, এখন হচ্ছে আমাদের কি হবে হচ্ছে তোমার ওই যে হ্যাঁ ওকে আচ্ছা, তারপর তাহলে এবার আসো, আমাদের অলরেডি অনেকেই শেয়ার করেছে, ধন্যবাদ। একটু করে আরেকটু করে শেয়ার করে দাও। আমরা এবার MCQগুলো দেখি তোমরা কতটুকু পারতেছো। বাই প্লিজ একটা করে শেয়ার করে দাও। এটার PDF দিব, যারা শেয়ার করবে এটার PDF সবাই পাবে। আমি বলে দিচ্ছি গ্রুপে দিব, যারা গ্রুপে জয়েন হইতে চাও তারা গ্রুপ হয়ে যাও, উপরে লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, এবার আমরা শেয়ার করেছি, ধন্যবাদ। কামরু নাহার পাবে, তারপর এরপরে আরগুলো দেবো। দেখো, অপরিচিত গল্পে গল্প বলাই পটুকে বলো। আচ্ছা, এখানে অনেকে বলেছে অনুপম, অনেকে বলেছে মামা, অনেকে বলেছে হরিশ। আচ্ছা, আসলে আশ্চর্যমাত অদ্বিতীয় সে হচ্ছে গল্প বলায়, সেটা হচ্ছে হরিশ। কেমন? আমরা একটা বলি। তারপর দেখো, অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে পাঠানো হয়, এটা সবাই পারবে। বিনুদা কে পাঠায়? কাকে পাঠানো হয়? বিনুদা হচ্ছে অনুপমের বিস্তুত ভাই, এবং কল্যাণীকে আশীর্বাদ করার জন্য একজোড়া ইয়ারিং দিয়ে পাঠানো হয়। কেমন? তারপর দেখো, তিনি কোনো মতেই কারো কাছে টকিবেন না। এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? একদম সহজ প্রশ্ন কিন্তু এগুলো। আস্তে আস্তে কোডিংয়ে যাবো, তিনি কোনো মতেই কারো কাছে টকিবেন না, এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? মামা, শম্ভুনাথ, হরিশ, নাকি বলো তো? এখানে আছে মামা, কারণ মামা বলছে তার অস্থিমজ্জাত টাকার প্রতি আসক্তি জড়িত, তিনি কি করবে না কারো কাছে কি। হ্যাঁ, বুঝতে পারছো? গুড। সাতের ক মামা, ক বিনু, গুড।
6 7 এসো ওকে 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 শেয়ার কাকে গছে পূজানাথ শেয়ার করেছে আরগুলো শেয়ার করে নাই দেখা যাচ্ছে শেয়ার কাকে গছে এখানে দেখা যায় এরপর দেখো তো ভাইয়া অপরিচিতা গল্পের এমসিকিউর মধ্যে 8 নাম্বারটা অপরিচিতা গল্পের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে এই যে একটু কোডিং আসছি মামার কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে একটা একটা আমরা দেখি প্রথমে একটা একটা দেখব আমি কিন্তু তোমাদের পড়ানোর সময় বইয়ে লিখে দিয়েছি এই জিনিসগুলো এবং তোমাদের অনেকেই বলেছে কপটকতা আচ্ছা অনেকেই সাতের আচ্ছা 7 বলছে 8 বলো তোমরা 8 8 8 8 ভাইয়া সাদাকা তাসনিম অদরা হামিদুর রহমান সুজন সরকার এটা কিন্তু তোমাদের প্রিপারেশন হয়ে যাচ্ছে সময় কিন্তু নষ্ট হচ্ছে না কে রাখবা পড়ালেখা করতে থাকো 8-এর ঘ বলেছে অনেকেই হীনমন্যতা আচ্ছা গুড আচ্ছা আমি কিন্তু লিখে দিয়েছি অনেকে হ্যাঁ এটা আসলে প্রকাশ পাচ্ছে হীনমন্যতা কি প্রকাশ পাচ্ছে হীনমন্যতা অনুপমের মামার সাথে করে শেকরা নিয়ে যাওয়া ফরেছি এটাও নিয়ে যাওয়ার কথার কারণ কি মানে কেন মায়ের অনুরোধে নিয়েছে নাকি বন্ধুত্বের খাতিরে নাকি লোকবলবৃদ্ধি নাকি বিশ্বাসের অভাব বলেছি আর একটা বলেছি এটার পাশাপাশি তবে সেটা হচ্ছে বিশ্বাসের অভাব আর একটা বলেছিলাম কেমন হ্যাঁ ওকে এইটা আর কি হীনমন্যতা একসাথে দুইটা দিয়ে দিছি শ্বশুরের সামনে অনুপমের মাথা হেড করে থাকার মধ্যে কি প্রকাশ পায় বলো তো লজ্জা শ্বশুরের ব্যবহার বিয়ের আয়োজন নাকি মামার গহনা পরীক্ষায় বলো তো শ্বশুরের ব্যবহারে না শ্বশুরের ব্যবহারে না তো মামার গহনা পরীক্ষার কারণে বলো 9 নম্বর আচ্ছা 9 নম্বর হবে গো অনেকে 9 নম্বরে স্যার আচ্ছা 10 নম্বরটা বলো 10 নম্বর 9 নম্বরটা সবার হয়েছে 9 নম্বর আনসার হচ্ছে এটাই হচ্ছে আনসার 10 নম্বরটা বলো 10 নম্বরটা 10 লজ্জায় আচ্ছা অনেকে লজ্জায় বলেছে লজ্জায় আমরা আনসার দেখি 10-এর গ অনেকে ডি বলছে আচ্ছা দেখি তারপর আমরা আনসারটা যাবো ডি আচ্ছা হ্যাঁ আসলে এখানে লজ্জায় আসলে হয় নাই সেটা হচ্ছে মামা যে গহনা পরীক্ষা করেছে এই কারণে সে মাথা হেড করিয়ে চুপ করিয়া রইল লজ্জায় না কারণ ওই যে পারিবারিক কর্তৃত্বের কাছে সে হচ্ছে অসহায় পারিবারিক কর্তৃত্বের কাছে সে কি অসহায় পারিবারিক কর্তৃত্বের কাছে আমাদের অনুপম অসহায় পারিবারিক কর্তৃত্বের কাছে অনুপম কি অসহায় আচ্ছা এরপরে যাই আমরা এরপরে আনসারগুলো দেখি একটুকে এরপরে দেখি তো চলুন এটা তো সবাই পারবে আপনাদেরকে গাড়িয়ে বলি দিই উক্তিটিতে প্রকাশ পেয়েছে সোমনাথ বাবুর কি প্রকাশ পেয়েছে ভদ্রতা প্রত্যাখ্যান দায়িত্ব প্রতিরোধ আচ্ছা ভদ্রতা তো কখনো হবে না তাহলে এটা বাদ দায়িত্ব তাও হবে না বাদ তারপর হচ্ছে প্রত্যাখ্যান বা প্রতিরোধ কোনটা এই দুটো থেকে হবে প্রতিরোধ নাকি প্রত্যাখ্যান লিখে দিয়েছি তোমরা করো লিখে দিয়েছি তোমরা করো আচ্ছা অনেকেই বলেছে 11 গ আচ্ছা অবশ্যই 11 নম্বর আচ্ছা আনসার হবে কি বলো তো ভাইয়া তোমরা আসলে তো বাংলাতে প্রো হয়ে গিয়েছো ভাইয়া গ টাটার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই আমি অনেক কিছু লিখিয়ে দিয়েছি একটু দ্বারা কি প্রকাশ পেয়েছে বলো দুর্বলতা বলিষ্ঠতা হীনমন্যতা কখনো হবে না হীনমন্যতা ওর কাছে বলে নয় বদন্যতা হবে না দুর্বলতা হবে না তার মানে ওই বলেছিলাম দৃঢ় ব্যক্তিত্ব বা বলিষ্ঠতা আত্মীয়তা না করার দৃঢ়তা এখানে দৃঢ়তা যেহেতু বলে নাই অনেক কিছু বলেছিলাম আনসার হবে বলিষ্ঠতা কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি বলতো এটা ফারার কথা অভিমান না অভিমান করে কেন বিয়ে দিবে না অভিমান করে বিয়ে কেন দিবে না 13-র খ অলরেডি বলেছি আত্মসম্মান বোধ বাহ তোমরা তো পেরেছো আত্মসম্মান বোধ আচ্ছা এরপরে যাই আমরা তাড়াতাড়ি পড়ার চেষ্টা করছি এরপর হচ্ছে তাহারে পরমাণুর জ্ঞানমূলকগুলো হবে আমার কন্যার গহনা আমি চুরি করিব এই কথা যারা মনে করেন তাদের হাতে আমি মিলিয়ে দিতে পারি না উক্তিটিতে প্রকাশ পেয়েছে কি বলো এটাও কিন্তু পারার কথা কোপ একগুমি দেখে বলো তো এখানের মধ্যে কি কোপ নাকি একগুমি নাকি আত্মমর্যাদা বোধ এখানে দেখো আমার কন্যার গহনা আমি চুরি করবো এই কথা যারা মনে করতে পারেন তাদের হাতে আমি কন্যা দিতে পারি না এখানে অভিমান তো হয় নাই কোপও হয় নাই একগুমিও হয় নাই আত্মমর্যাদা বোধ মানে তারা মর্যাদা রক্ষা করার জন্য বুঝাইতে পেরেছি 13 নম্বর গ বলতেছে অনেকে 13 নম্বর তো রেখেছি আমরা 13 নম্বরের আনসার দিয়ে দিছি 14 নম্বরে আসো 14 নম্বরে ঘ গোট আত্মমর্যাদা বোধ কি হবে আত্মমর্যাদা বোধ তোমরা সবাই একটু 7টা ক্লাসে জয়েন করিও এরপর আসো অপরিচিত গল্পে কল্যাণীর বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলো অনুপম কল্পনা করে বলো এবার এটা কে পারবে বলো 14 অপরিচিত গল্পে কল্যাণীর বলো 14 লাল কেমন
কি কি বলেছে? লাল, লাল শাড়ি কে রাখবা? বেগুনি রঙের শাড়ি হচ্ছে মজিদ হচ্ছে ইয়াকে দে, মনে থাকবে এই হাসুনির মাকে। আচ্ছা এরপর দেখো কোন ঘটনায় অনুপমের মন পুলকে আবেশে ভরিয়ে দিল? বলো তো কোন ঘটনায় অনুপমের মন পুলকে মানে আনন্দে আবেশে ভরিয়ে গিয়েছিল? এটা তো তোমরা পারার কথা। বিবাহের দিন ধার্য হওয়ায় বিনোদন কর্তৃক দেখি তোমরা পারবা, এটা আমি বলবো না, এটা তোমরা পারবা, এটা তোমরা পারবা, এটা তোমরা পারবা। নিয়ে আসো। 15 নম্বর ভাইয়া হবে না, ওটা ওটা আরেকটা আছে, এটা নিয়ে আসেন। তাহারে পড়ো মনের। লিখে শেষ? আচ্ছা ওকে, তাহলে আমাদের এখানে হচ্ছে এই যে এটা বিবাহ না করার কল্যাণের পণ। দেখে আর দেখো, সে নিজেকে চারদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বিন্দুটির উপর দাঁড়ায় আছে। এটা ঢাকা বোর্ড আসছে, যেই গাছে ফুটিয়াছে সেই গাছ একেবারে অতিক্রম করে উঠেছে। এটা একদম ইজি, কল্যাণী যে গাড়ি হবে সে একেবারে অতিক্রম করে উঠেছে। এই বর্ণনায় কল্যাণের কোন দিকের কথা বলা হয়েছে এটা কেরা করো, আমি কিন্তু বলে দিয়েছি। তাওয়াসুম শিমু, ইয়াসিন আরাফাত, পূজা শিকদার, মৌ। আচ্ছা ভাইয়া তোমরা কিন্তু নেক্সট ক্লাসগুলো খুবই মনোযোগ দিয়ে করবা, গুরুত্বপূর্ণ না হলেও তোমাদের প্রিপারেশনটা এবং রিভিশনটা কিন্তু হয়ে যাবে, কেমন? ওকে, এটা একটু খেয়াল রাখবা। আরেক ঘন্টা পর ক্লাস হবে 7টা থেকে, মাঝখানে এখানে গেপ দিয়ে দেখুন। হীনমন্যতা মানে ছোট মন মানসিকতা আর কি ভাইয়া, ছোট মন মানসিকতা, কেমন? এটা হচ্ছে মার্জিত সুরুচি। মার্জিত সুরুচি হবে মার্জিত সুরুচি কে হবে? মার্জিত সুরুচি। ওকে, এটা হচ্ছে মার্জিত সুরুচি। এরপর আসো, জরিমা শব্দের অর্থ কি বলেছিলাম আমি? জরিমা শব্দের অর্থ হচ্ছে আড়ষ্টতা। জরিমা শব্দের অর্থ কি? আড়ষ্টতা। জরিমা শব্দের অর্থ কি? আড়ষ্টতা। এরপরটা তোমরা বলো, অপরিচিত গল্পে রেলওয়ে কর্মচারীকে কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিলেন? বলো তো, মনে আছে কিনা কে দেখো, মনে আছে কিনা দেখো। 18, 20 নম্বর বলতেছি ভাইয়া, 20 নম্বর। অপরিচিত গল্পে কয়টি টিকিট? 2টি টিকিট। অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল বলো? পিতৃ আদেশ না, অপবাদ না। আচ্ছা তোমরা জানো, এবার এটা তোমরা বলবা। 2টি গোট, মাশাআল্লাহ। নুসরাত জাহান ইসবি, আচ্ছা খ বলে দিয়েছে অলরেডি। ওকে, এবার অপরিচিত গল্পে কল্যাণী বিয়ে না করার সিদ্ধান্ত গ্রহণের কারণটা কি বলো? বুঝছো? এতটুকু বুঝছো কিনা বলো আগে তোমরা। তাহারে পড়া মনে শেষ, আমাদের অপরিচিত শেষ, ওটা নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, তারপর দেখো অপরিচিত গল্পে কল্যাণের বিয়ে সিদ্ধান্ত না করার কারণ কি বলো? সমস্যা নেই, শেষ। ওকে, আচ্ছা তাহলে এতটুকু তোমরা বুঝছো। এখন আমরা আলোচনা করব, আর 1 মিনিট অপেক্ষা করো। এখন আমরা আলোচনা করব ওই যে তোমার তাহারে পড়া মনে যে কবিতাটা ছিল, ওই কবিতার কিছু এমসিকিউ এবং কিছু জ্ঞানমূলক প্রশ্ন, কেমন? ওগুলো আমরা আলোচনা করব। এগুলো আলোচনা করার পর তোমাদের হচ্ছে 7টার দিকে কিন্তু আবার ওই যে আমাদের বিশেষ করে তোমরা প্রত্যেকটা ক্লাস না করলে 18 বছর বয়সটা একটু অধিক পরিমাণে গুরুত্বপূর্ণ। তোমরা তো গুরুত্বপূর্ণ কিছু ব্যবসা আছে, হ্যাঁ, আত্মমর্যাদা, ঠিক আছে। মাশাআল্লাহ তোমরা শেষ পর্যন্ত কে কে আসো, এবং আমাদের ক্লাসগুলো বিশেষ করে আমার ক্লাস জানি অতটা ভালো না, তারপর তোমাদের কেমন লেগেছে আমাকে একটু করে যদি বলতে ভাইয়া, তাহলে আমি একটু খুশি হতাম। কেমন লেগেছে একটু করে বলো তো। 226 জন আছে, এই যে ঘুরাই ফিরে 250 জন এটা থাকে। ফলাফাইন এগুলোই ভালো রেজাল্ট করবে দিন শেষে, কারণ সবাই কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না। তোমরা কে কে আছো, হয়তো আমি তোমাদেরকে চিনি না, তোমরাই আমাকে চিনো। আমি সবসময় তোমাদের জন্য দোয়া করি, তোমরা ভালো একটা রেজাল্ট করো, এটা সবসময় আমি চাই, কেমন? তো এই থাকবে। এবং আমরা এখন কিন্তু মাশাআল্লাহ ভাইয়া অনেক ভালো, থ্যাংক ইউ। 4টা নেন না, 4টা স্যার, 4টাই নেন না কি? 4টা নিতাম ভাইয়া, লাগাই দেন না এদিকে। আচ্ছা এরপর দেখো, তাহলে আমরা এখন ওই যে তোমাদের তাহারে পড়া মনে যেটা রয়েছে সেটা ওই গোল্ডেন পেজে ক্লাস অফ করে দিতে পারবে। আচ্ছা দাঁড়াও,
আচ্ছা এবার দেখো তোমরা তাহলে ওই ফলাফাই না তখন এই তো এবার দেখো তাহারে পরমাণু কি এমসিকিউ আমরা পড়বো এরপরে এগুলো একটু খেয়াল করো বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবির নাম কি তোমরা বলে দাও আনসার একটু কষ্টের ব্যাপার হলো আপনার সাথে দেখা করা যাবে না স্যার দরকার যাবে ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো লেগেছে আপনার ক্লাস আপনাকেও আপনার ক্লাসকেও থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ওকে তোমরা দোয়া করো তোমরা সবাই এবার দেখি এগুলো আনসার করো বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবির নাম কি রোকেয়া সাখাওয়াত হোসেন কেমন নাকি সুফিয়া কামাল নাকি নীলিমা ইব্রাহিম নাকি শেলিনা হোসেন বলেছিলাম সুফিয়া কামালের জন্ম হয় তখন মুসলমানের নারীরা কিভাবে দিন কাটাতো বলো তো গৃহবন্দী অবস্থায় রোকেয়ার আমলে আর কি কেমন সাজের মায়া কাব্যগ্রন্থটি কার লেখা একদম ইজি সুফিয়া কামাল উদাত্ত পৃথিবী গ্রন্থটি কার তাও সুফিয়া কামালের একদম ইজি তাহারে পড়ে মনে মায়া কাজল পারবা আমি জানি সেজন্য একটু বলেছি যেগুলো পারবে না সেগুলো তোমার থেকে জিজ্ঞেস করবো যেগুলো একদম তোমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব হবে মায়া কাজল কোন ধরনের রচনা উপন্যাস না কাব্যগ্রন্থ আর ইতল বিতল সুফিয়া কামালের ছোটদের শিশুদোষ গ্রন্থ ফরাসি কিন্তু সুফিয়া কামালের এগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু যারা ক্লাস শেয়ার করবে এখনো যারা ক্লাস শেয়ার করবে পুরো পিডিএফটা কিন্তু তারা পাবে গ্রুপ তোমাদের সবাইকে একজন করে আমরা দিয়ে দিব কেমন তো তোমরা সবাই ক্লাসটা শেয়ার করো যারা ক্লাস শেয়ার করবে তারা কিন্তু এই পিডিএফটা পাবে কে শেয়ার করেছে একটু করে কমেন্ট করে জানাও আমি দেখতে পেয়েছি স্যার শর্ট পিডিএফটা দিলে ভালো হবে অবশ্যই দিব স্যার হ্যাঁ ওকে তাহলে দেখো কবি সুফিয়া কামাল কবে জন্মগ্রহণ করেন বলেছি 1911 সালে আরও 3টে কাহিনী হয় একটা হচ্ছে বঙ্গভঙ্গ রথ হয় তারপর হচ্ছে ওই যে রাদারফোর্ড মনোবল আবিষ্কৃত হয় এভাবে একটা বলেছিলাম 1999 সালে তোমরা শাকিল স্যার কবি শাকিলেন্দ্রনাথ দত্তের জন্ম দেখেছ এরপর দেখো সুফিয়া কামাল হিসেবে ভূষিত হয়েছেন পদ্মভূষণে আচ্ছা সরি কবি কামাল কি হিসেবে জননী সাহসিকা এমন তাহারে পরমনে কবিতার জন্য সাহসিক এটা আসছিল না আর কি কবি সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন বলেছিলাম বরিশালে আপনার কুমিল্লা হচ্ছে তার পৈতৃক নিবাস নোয়াখালী এবং পাবনার মধ্যে তার কোনো কাহিনী ছিল কারণ পাবনার মধ্যে তো ছিল না যাক কবি সুফিয়া কামাল কবে মৃত্যুবরণ করে বলেছিলাম আমার জন্মদিনের দিন আমার জন্মসালের সময় 1999 সালে আমি হচ্ছে 15 নম্বর উনি হচ্ছে 20 নভেম্বর তাও মাসও কিন্তু মিলে যায় যাক তার কবি সুফিয়া কামাল কোথায় মৃত্যুবরণ করেন বলতো ঢাকায় তাহারে পরমাণু কবিতায় কবি বসন্তকে বন্দন গীত রচনা করতে বলেছেন কে বলেছেন কবি ভক্ত তোমরা জানো তা কবিকে কিভাবে বসন্তকে বরণ করতে নেওয়ার জন্য অনুরোধ করেছেন কে করেছেন বলো কিভাবে উপন্যাস রচনা বন্দনা গীত রচনা করে উপন্যাসে বলে না প্রবন্ধ বলে না এমনি বলেছে কবিতার মধ্যে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি কেমন এভাবে বলেছে আচ্ছা অনেকেই বলেছে আচ্ছা তোমরা আমি করেছি ওকে তৌহিদিল পাবে এভাবে তোমরা পুষ্পারতী শব্দের অর্থ বলবা তাহারে পরমাণু কবিতায় কোহেলি উত্তরী আমি বলেছি তারপর তোমরা বলার চেষ্টা করো কি হবে তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা তারা পাবে পাশাপাশি ক্লাস শেয়ার করতে হবে বুঝতেই তো পারছো কেমন এই পিডিএফ আমরা দিয়ে দিব এখন দিয়ে দিব এই সাইমা যারা আমার অফলাইনে স্টুডেন্ট হয়েছে তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের বলেছি আজকে বলে দিয়েছি তোমাদেরকে আমি হচ্ছে 7টা থেকে আবার ক্লাস নিব তোমরা যারা 7টা থেকে একদম এগুলো ছিল সবার পরিচিত অপরিচিতা এবং সুফি কামাল যদিও অপরিচিত নাম কিন্তু এই অধ্যায়গুলো সবার পরিচিত সেজন্য পরিচিতগুলো নিলাম এরপর অপরিচিতগুলো আমরা পড়বো মানে হচ্ছে অপরিচিত মানে হচ্ছে যেগুলো আমাদের কঠিন খুবই যেগুলো থেকে সবসময় প্রশ্ন আসে এমসিকিউ আসে সবগুলো পড়বো একদম প্রত্যেকটা লাইন বাই লাইন পরীক্ষার আগ পর্যন্ত আমার সাথে আমি সিলেবাস কিন্তু শেষ করে দিব তোমাদের এতদিন না পড়লেও ছোটবেলায় আমি সুফিয়া কামালকে ছেলে মনে করতাম আচ্ছা ঠিক আছে আমরা সুফিয়া কামালের কিছু একটা করে দিব ছেলে বানাই ফেলবো আর কি কেমন ট্রান্সজেন্ডার করবো যেটাকে কি বলা যায় আচ্ছা এরপর দেখো তাহারা পরমাণু কবিতা কোহেল উত্তরী শব্দ অর্থ কি বলেছি কুয়াশার চাদর অনেকে এটুকু উচ্চার দিচ্ছে শেয়ার করেছে ফার্মিকটা বাবা ওকে তারপর তাহারে পরমাণু কবিতার এমসিকিউ আচ্ছা সরি কবিতাটি কোন পত্রিকা প্রকাশিত হয় বলেছি মাসিক মাহমুদি তাহারে পরমাণু কবিতা মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে দেখো এবার যদি দেখো আগে প্রথমে মাঘের সন্ন্যাসী দ্বারা মাঘ মাস নাই আছে নাই তার মানে শীতকাল কারণ মাঘ মাস শীতকালেই হয় আর যদি শীতকাল এরকম কবিস্বামী দুইটা থাকতো তাহলে কবিস্বামী হতো মাঘের সন্ন্যাসী দ্বারা তাহলে এখানে শীতকালকে আমরা বলবো কেমন তাহারে পরমাণু কবিতায় কবি কিসের আহ্বানে এখানে আহ্বান না কে রাখবো আহ্বানে সাড়া দিতে পারেননি শীতের বসন্তের শীত তো চলে গেছে শীতের বিরহ এখনো বলতে পারে নাই শীতের পর আসছে বসন্ত তার মানে বসন্ততে সাড়া দিতে পারেনি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কোথায় স্যার
উপরে দেওয়া আছে, দেবশিস রয় উপরে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে। আর না হলে যে আমাদের হোয়াটসঅ্যাপ এই যে গ্রুপে ঢুকে তুমি যে কোনো ইয়াতে পাবা, লিঙ্ক দেওয়া থাকবে এখানে, প্রত্যেকটা কমেন্ট বক্সে থাকবে। আচ্ছা, কি বলেছি? তাহারে পরমাণু কবিতায় কিসের আহ্বানে দিতে পারেন বলছি। তাহারে পরমাণু কবিতায় অলক, অলক শব্দের অর্থ বলছি অলকের পাতার বলতে কবি কি বোঝানো হয়েছে? সীমাহীন সমুদ্র বলেছিলাম, অলক মানে দৃষ্টির অগোচরে, আর পাতার শব্দের অর্থ মানে সীমাহীন সমুদ্র। কেমন? আর দেখো এখানে কিন্তু আমি শিখি অনেকগুলো। তাহারে পরমাণু কবিতায় কিসের প্রতি কিসে শীতকে ব্যবহার করেছে, এটা তোমরা বলো, আমি এটা করে একটু দেখি কয়জন আসে। ভাই নেক্সট ক্লাস 8টায় নেন, 8টায় ভাই সম্ভব না, 7টায় নিব, মাঝখানে 40 মিনিট গ্যাপ দিচ্ছি তো, কারণ তোমাদের এখন পড়তে হবে ভাই, পড়তে হবে। 7টার জায়গায় 7:10 হতে পারে, কেমন? আচ্ছা, আমি তোমাদেরকে বলেছি নেক্সট ক্লাস হবে 7:20। কত? 7:20, কেমন? এটা সবাইকে জানাই দিব, 7:20 ক্লাস শুরু হবে, গ্রুপও দিয়ে দিব তো, কেমন? 7:20, ওকে। এরপর দেখো, তাহারে পর কিসের প্রতি কি শীতকে ব্যবহার করা হয়েছে? দুঃখ, কর্মচঞ্চলতা না, প্রকৃতির না, দুঃখ বিষাদের প্রতি। কেমন? গুড, কে রাখবা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুঃখ বিষাদের, বাহ, অনেকে তো ঠিক আনসার দিচ্ছে। ইসবি কো, এগুলো কো, তৃষা, মরিয়ম, ইকবাল, নাসির, পলাশ, নাফিজুর। তাহারে পর কবিতা কোন রীতি বিশেষভাবে উপলব্ধি করেছেন হচ্ছে শীতকে। বসন্ত ঋতু করে নাই, কে রাখবা? এই 31 নম্বর শীত হবে, কেমন? তাহারে পরমাণু কবিতায় কিসের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করতে চেয়েছেন? বসন্তের মাধ্যমে। এটা হচ্ছে কবি বক্তে চেয়েছিলেন বসন্তের মাধ্যমে, কিন্তু আসলে তাহারে পরমাণু কবিতায় কবি কিসের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্যকে? বসন্তের মাধ্যমে, ঠিক আছে। এবার কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, তোমরা পাবা। মাঘের সন্ন্যাসী বলতে কাকে মনে হচ্ছে? কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। যদি এই যে শীত না থাকে তখন তুমি কবির স্বামী দিবা, দুইটাই থাকলো শীত, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর দেখো, তারপর দেখো, উন্মানা শব্দের অর্থ হচ্ছে বলেছিলাম উদাস, আনমনা, ব্যাকুল, কুণ্ঠিত। সুফিয়া কামালের জন্মসাল, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে ভাইয়া, স্যার সরি, ঠিক আছে, 1911 সাল, আমি ভুল করে ফেলছি। সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালের শাস্তাবাদে, মামার বাড়ির পৈতৃক নিবাস হচ্ছে এই দেখো কুমিল্লায়। সুফিয়া কামালের জন্ম, মৃত্যুবরণ দেখো নভেম্বর বলছিলাম না, 1999। আর জ্ঞানমূলক আর কিছু প্রশ্ন আছে। তাহারে পরমাণু কবিতায় কোন ঋতু আগমনের কথা বলা হয়েছে? বসন্ত ঋতুর আগমনের কথা বলেছে। স্নিগ্ধ বলতে কবি রাকির, কার স্নিগ্ধ রাখবা। নিরাপত্তার কারণ কি? কারণ নিরাপত্তার মূল কারণ হচ্ছে প্রিয়জন হারানোর সুখ, মানুষ হারায় ফেললে কিছুটা হয়ে যায়, কেমন? গভীর জীবন বোধ। মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে? পুষ্পশূন্য দিগন্তের প্রতি। এগুলো পারবা। দেখো তোমাদের কিন্তু একদম ইজি হয়ে গেছে কিন্তু এখন প্রিপারেশন, মাশাআল্লাহ। ওকে ওকে ওকে, কমেন্ট আরো হবে, তোমরা বৃষ্টি হচ্ছে না? বৃষ্টি হচ্ছে, তোমাদের মনেও হবে। এই মেঘলা দিনে একলা ঘরে তাকে না তো মন, কবে কাছে যাব, কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তোমরা সবাই স্যার গো এবার শেষ করে দেন। ওকে শিমু, আমরা শেষ করে দিচ্ছি, এটা দিয়ে শেষ করে দিচ্ছি। ওকে শেষ, তাহলে আজকে এতটুকুতে থাকবে। আর তোমাদের সবাইকে আমি অনুরোধ জানাবো, অনুরোধ না, এটা তোমাদেরকে আমি অবশ্যই বলবো যে তোমরা সবাই 7টা থেকে আমাদের ক্লাসে যুক্ত হবা। এখানে কিন্তু আর আজকে এখন 2টা অধ্যায় শেষ করেছি, তখন কিন্তু একসাথে 3টা অধ্যায় শেষ করবো। প্রথমে 18 বছর বয়স কবিতা, খুবই গুরুত্বপূর্ণ, তারপর মানব কল্যাণ প্রবন্ধ, তারপর প্রতিদান কবিতা। প্রতিদানটা এমন গুরুত্বপূর্ণ না, তারপর আমরা পড়ে ফেলবো, এবং কি কি বিশেষ জিনিস আসবে এগুলো সব দেখবো, কোন লাইনে কি প্রকাশ পাচ্ছে সেগুলো সব আমরা একদম লাইন বাই লাইন পড়বো ইনশাআল্লাহ। এবং 3টা ছোট ছোট আছে, বেশিক্ষণ লাগবে না, আশা করি 2 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। এরপর তোমরা নিজেদের স্ব যে বিষয় বা প্রিপারেশনটা গুছিয়ে ফেলতে পারবা। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার অন্তরের একদম ভিতর থেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে, শাকিলীয় শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে, পড়ালেখার শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো সবাই। আমার সুযোগ ভাইয়া গোল্ডেন বেসে ক্লাস আছে তো, ক্লাস বাদ দাও, গোল্ডেন বেস। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, সুন্দর থাকিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সেম ওই যে আমাদের লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যাও। 7:20 আবারও বলছি 7:20 ক্লাস শুরু হবে।